দেখ, এটা একটা ফর্মুলা, এটা আগের দিনও করেছিলাম, আজকে আমি একবার বলে দিচ্ছি। এটা হচ্ছে কোশ্চেনটা এরকমভাবে আসে যে একটা ধর ডিস্টেন্স আছে এ বি, এই 2 পয়েন্ট থেকে দুজন চলা শুরু করলো একই সময়ে দুজন চলা শুরু করলো। এবার আমি এর ডিস্টেন্স জানি না, কিছু জানি না। এবার মাঝামাঝি কোথাও একটা পয়েন্টে এরা দুজন মিট করবে। এ যদি বেশি স্পিডে আসে, মানে বি এর স্পিড যদি বেশি হয়, এ বেশি দূরত্ব অতিক্রম করে, এ এর স্পিড যদি কম হয়, এ কম দূরত্ব অতিক্রম করবে। তো যাই হোক, যেভাবেই হোক, মাঝামাঝি একটা পয়েন্টে এরা মিট করবে। এবার এ যাওয়ার সময় এই মিট করার পর পরের ডিস্টেন্সটা আমি ধরলাম T1 সময়ে কভার করলো, মানে মিট করার পর মিট করার পর এই পজিশনে, মানে অপোজিট পজিশনে পৌঁছলো T1 টাইমে। এবং একইভাবে বি এই দিক থেকে আসার পর এই মিট করার পর T2 টাইম পরে এই পয়েন্টে, মানে অপোজিট পয়েন্টটায় পৌঁছলো। তার মানে এ বি স্টার্টস ওয়াকিং টুয়ার্ড ইচ আদার, মানে এ বি একে অপরের দিকে চলা শুরু করলো। আফটার মিটিং এ কভার হিজ ডিস্টেন্স, মানে তার যে বাকি যে ডিস্টেন্সটা থাকছে, মানে মিটিং হয়ে গেলেও মানেই তো তারা পুরো ডিস্টেন্সটা কভার করছে না, তাদের যে বাকি ডিস্টেন্সটা থাকছে সেটা সে T1 টাইমে কভার করে। অ্যান্ড বি কভার হিজ ডিস্টেন্স ইন T2 টাইম, বি কভার করে T2 টাইমে। তাহলে এ আর বি এর যে স্পিডের রেশিও হবে, এদের টাইমের ঠিক উল্টো তার রুট। মানে এ যদি T1 টাইম নেয়, বি যদি T2 টাইম নেয়, তাহলে এ বাই বি, মানে এ আর বি এর স্পিডের রেশিও হবে √T2/T1। ফর্মুলাটা বোঝা গেল? হ্যাঁ। আচ্ছা, আগের ক্লাস তোরা করেছিস তো? হ্যাঁ, আগের দিন করা হয়েছিল, এই T1 T2 এই ফর্মুলাটা পর্যন্তই হয়েছিল। হ্যাঁ, তো দেখ, আমি বলতে চাচ্ছি যে দেখ, একদিকে তো আমাদের রিভিশন চলছে। আচ্ছা, আমি ওই 19 তারিখ নাগাদ একটা তোদের পরীক্ষা নেব। হ্যাঁ, এ হবে আমাদের পার্সেন্টেজ, প্রফিট লস আর রেশিও। এই নাম্বার সিরিজ যেটা চলছে ডিভিশন, এই ডিভিশনটা হয়ে গেলে আমরা রেশিও রিভিশন করব। দেন পার্সেন্টেজ, প্রফিট লস আর রেশিও, এই তিনটে চ্যাপ্টারের উপর পরীক্ষা নেব। আর নাম্বার সিরিজটা তাড়াতাড়ি শেষ করে এখান থেকে মোটামুটি ওই 60-70টা বা 90টা মতন কোশ্চেন আমরা প্র্যাকটিস করে নেব। বোঝা গেল? ঠিক আছে। তো একদিকে যেমন রিভিশন দেখ, মানে খুব ভালোভাবে একটা জিনিস মাথায় রাখ, তোরা অঙ্কের জন্য আলাদা কিছু এফোর্ট দিতে হবে না, কোনো বই করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি যা বলছি তাই কর, অঙ্কেতে নাম্বার তোদের ভালো চলে আসবে, কিন্তু সিনসিয়ারলি খাট। এবার দেখ, অঙ্ক এইরকম ব্যাপার না যে তুই পড়লি কমন চলে আসলো হয়ে গেল, এরকম কিছু জিনিস না। ভোকাব যেমন কমন আসে, জিকে কমন আসে, এখানে অঙ্ক কমন আসে না। অঙ্কের টাইপ কমন আসতে পারে বা টাইপও না আসতে পারে। তোকে তোর বেসিক নলেজটা এত ভালোভাবে রাখতে হবে যে যে ধরনের অঙ্ক আসুক তুই করতে পারবি, আর এমন অঙ্ক আসবে না যে তুই পারবি না। আর যদি সেরকম অঙ্ক দুই একটা আসে, তো সেই অঙ্কগুলো করবি না পরীক্ষায়, কোনো অসুবিধা নেই। তো আমরা রাকেশ দেবের ক্লাস নোটটা বারবার রিভিশন এই কারণে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের টেক্সট বুক, এটা আমাদের নলেজটাকে বাড়াচ্ছে। যত ধরনের কোশ্চেন মানে আসতে পারে, সব ধরনের কোশ্চেন এখানে করা আছে। তো ভালোভাবে যদি এইটাকে মোটামুটি 4-5 বার রিভিশন দিয়ে নিই, তাহলে দেখবি তোরা, এখনও দেখবি প্রিভিয়াস ইয়ার যখন কোশ্চেন করছিস, তোরা বুঝতে পারছিস যে এই কোশ্চেনগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ওখানে দেওয়া আছে, বা এর থেকে ইজি কোশ্চেনে দেওয়া আছে হয়তো। তো একবার রাকেশ যাদব খুব ভালোভাবে শেষ করে নিলে, মানে একবার কি, মানে আমি যেমন তোদের 2-4 বার রিভিশন দেওয়াচ্ছি, তো তোরা এইভাবে রিভিশনটা দিয়ে নে। তার সাথে সাথে আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্র্যাকটিস করছি, প্র্যাকটিসটা চালু রাখ। ওইটা এই সম্পূর্ণ দিকটা গেল তোর প্র্যাকটিসের দিক, মানে রিভিশনের দিক। কিন্তু এইদিকে যে কোশ্চেনগুলো আমি নতুন করাচ্ছি, যে চ্যাপ্টারগুলো আমি নতুন করাচ্ছি, এইগুলোকে ফেলে রাখিস না। মানে আজকে আমি একটা চ্যাপ্টার করালাম,
পরের দিন ক্লাসের আগে কিন্তু এই চ্যাপ্টারটাকে অবশ্যই করে আয়। হয়তো তুই আজকে ক্লাস শেষ হলো সঙ্গে সঙ্গে পারলি না, কোনো অসুবিধা নেই, তুই ভিডিও দেখে পরে করে নে, কিন্তু পরের ক্লাসের আগে মানে করে আসা একদম মাস্ট। মানে তাহলেই তার নেক্সট যেদিন পড়াবো সেই পড়াটা আরও বেশি এফেক্টিভ হবে। বোঝা গেল? আচ্ছা, বুঝতে পেরেছি সবাই কি বললাম? দাদা বল। বুঝেছি। দাদা বলছে একটু প্রবাবিলিটির অঙ্কটা একটু শিখিয়ে দেবে? প্রবাবিলিটি? হ্যালো, হ্যাঁ দাদা। তো প্রবাবিলিটি তোর মানে কোনো পরীক্ষায় কি এখন আসছে? হ্যালো, দাদা ওই বিসিএস এর পিওয়াইকিউ দেখছিলাম তো প্রবাবিলিটিটা মানে ভুলে গেছি একদম। কিসে, বিসিএস এ? দাদা ওই মানে ওই ওই পিএস ডব্লিউবিপিএসসি যে পিওয়াইকিউ গুলো। আচ্ছা আচ্ছা, তো দেখ ঠিক আছে, আমি প্রবাবিলিটি করি দেবো। অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটা আমাদের সিলেবাসে ছিল না, তো প্রবাবিলিটি তোকে করাতে গেলে আমাকে আগে করতে হবে। এবার দেখ, এখান থেকে দুটো জিনিস হয়, একটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন থেকে কোশ্চেন আসে। তো পারমুটেশন কম্বিনেশন থেকে বেসিক যে কোশ্চেনগুলো আসে তোর ওই কী কী সব বের করা আসে, আমি ভুলে গেছি ওই নামগুলো সব, আমি ওইগুলো আমাদের সিজিএলে বা বিসিএসে এই জিনিসগুলো আসে, যেমন ধর মিন মিডিয়ান মোড বের করা। হ্যাঁ, তো এই সব জিনিসগুলো দেখবি আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওতে মোটামুটি মিন মিডিয়ান মোড রিলেটেড যেসব কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, খুব হার্ড না হলে সেগুলো করানো আছে। আর প্রবাবিলিটির কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো। আমি তাহলে আমি আমার মতন একটা নোট বানিয়ে তারপরে করিয়ে দেবো। হ্যাঁ, আগে আমি অ্যারিথমেটিকটা তো ধর এই আজকে যদি আমরা টাইম ডিস্টেন্স সেরে দিই, আর দু তিনখানা চ্যাপ্টার আছে, তাড়াতাড়ি অ্যারিথমেটিকটা সেরে নিই, দিয়ে অ্যাডভান্সটাকে একটু টেনে নিই। অ্যাডভান্সটা টেনে নিই মানে অন্তত ট্রিগোনোমেট্রি জিওমেট্রিটা তো করাই, ট্রিগোনোমেট্রি জিওমেট্রি মেনসুরেশন এই তিনটে চ্যাপ্টার একটু করিয়ে নিই, তারপরে তোকে আমি প্রবাবিলিটি মানে ওদের সবারই লাগবে, কারণ এখন সিজিএলে প্রবাবিলিটি আসছে, তো তখন আমি তোদেরকে প্রবাবিলিটিটা করিয়ে দেবো। কিন্তু প্রবাবিলিটি ছাড়াও পরীক্ষায় মেন কোশ্চেন কিন্তু আসে মিন মিডিয়ান মোড এইসব থেকে। তো মিন মিডিয়ান মোডের দেখবি আমার ইউটিউব চ্যানেলটায় অল্পই একটা দাদা ভিডিও আছে। ওই মিন মিডিয়ান মোড ওইগুলো কি স্ট্যাটের মধ্যে পড়ছে? হ্যাঁ, স্ট্যাটিস্টিক্সের ভিতরে পড়ে। তো আমি আচ্ছা। দেখবি ওই 40-45 মিনিটের একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম, তো ওখানে মোটামুটি যে ধরনের কোশ্চেন আসে করানো আছে, মানে ফর্মুলা টর্মুলা সব আমি করিয়ে দিচ্ছি, একবার দেখে নিস। আর আমি ওই প্রবাবিলিটি করিয়ে দেবো, সে সিলেবাস শেষ করার আগে হোক বা পরে হোক, আমি আমার মতন একটা নোট বানাই, তারপরে আমি করিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে দাদা। আচ্ছা, 63 অঙ্কটা পর দেখ, আমরা এখানে তো ফর্মুলা শিখলাম, তাহলে এই ফর্মুলা আমরা কোথায় কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে দেখব? দেখ, বলছে টু মেন এ বি স্টার্ট ফ্রম দিল্লি অ্যান্ড আগ্রা। দিল্লি আগ্রা থেকে দুটো মানুষ দিল্লি এবং আগ্রা এ আর বি চলা শুরু করলো অ্যাট সেম টাইম টুয়ার্ডস ইচ আদার, মানে একই সাথে চলা শুরু করলো একে অপরের দিকে। আফটার মিটিং অন দ্য ওয়ে, যখনই এই কথাটা দেখবে আফটার মিটিং অন দ্য ওয়ে, তখনই এক্সপেক্ট করতে পারি সেই ফর্মুলা আসবে। অন দ্য ওয়ে দে কভার দেয়ার রিমেনিং ডিস্টেন্স অফ জার্নি ইন এতবার এতবার, তার মানে মিটিংয়ের পর এর টাইম লাগলো 7-9 63 64/9, আর বি এর টাইম লাগলো 25/4। বোঝা গেল? বুঝতে পারলি? বল কেউ। টুকাই, বুঝতে পারলি ভাই? আচ্ছা, এবার বলছে ফাইন্ড দ্য স্লোয়ার স্পিড, মানে স্লোয়ার লোকটার স্পিড বের করতে হবে। ইফ ফাস্টার স্পিড ইজ 40 km/h মোর দ্যান স্লোয়ার, মানে যে ফাস্টার তার স্পিড যদি 40 km/h বেশি হয় স্লোয়ারের থেকে, তাহলে স্লোয়ারের স্পিড কত বের করতে হবে।
তো আমরা যদি এখানে এদের আমরা যে ফর্মুলা জানি এ আর বি এর স্পিডের রেশিও, এটা হয় রুট অফ আর এর যে টাইম মানে T2/T1, তার মানে উপরে হবে বি এর টাইমটা মানে 25/4 বাই 64/9, তার মানে রুট অফ আরটা যদি আমি করে দিই তাহলে হবে 5/2 ইন্টু 3/8 মানে 15/16। এবার বলছে, ঠিক লিখলাম তো? 5/2, হ্যাঁ ঠিক আছে। এবার বলছে ফাস্টারের স্পিডটা 40 কিলোমিটার পার আওয়ার মোর দ্যান স্লোয়ার। তাহলে এ আর বি এর স্পিডের রেশিও পেলাম 15/16, তাহলে ফাস্টারকে এ। তো বলছে এই ফাস্টারটা স্লোয়ারের থেকে 40 কিলোমিটার পার আওয়ার বেশি। আমি এই রেশিওতে দেখছি কত বেশি, 1। তাহলে এই 1-এর ভ্যালু 40 কিলোমিটার পার আওয়ার। আমাকে বলছে স্লোয়ার পার্সনের বেগ কত, স্পিড কত, 40, স্লোয়ার পার্সনের স্পিড কত, 15। তাহলে 15 সমান হবে 15 ইন্টু 40 কিলোমিটার পার আওয়ার মানে 600 কিলোমিটার পার আওয়ার। এবার যদি তোকে বলতো ফাস্টার ব্যক্তির স্পিড কত, তাহলে হতো 16 ইন্টু 40 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেল? কারোর অসুবিধা থাকলে বল। বল, কারোর অসুবিধা আছে? না দাদা। এটা বুঝতে পারলাম না দাদা, 15/16 ইন্টু হচ্ছে 40 হতো মনে হচ্ছে তো। কোনটা বল? শুধু 15 সাথে গুণ হলো কেন বুঝতে পারলাম না। আচ্ছা, এখানে ফাস্টারের স্পিডটা স্লোয়ারের থেকে কত বেশি, 1 বেশি। ও আচ্ছা, এটা 40 বেশি বলেছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আমি ভুল 40 বুঝেছি। বেশি বলেছে, একজনের ভ্যালু 40 আচ্ছা বলে। আচ্ছা আচ্ছা, আমি একজনের 40 ঠিক আছে, বলেছি। এবার আচ্ছা ঠিক আছে ঠিক আছে। যেমন বলবে তোকে সেই রকম ভাবে করতে হবে। আমি রেশিও পেয়ে গেছি, বাকিটা নিজেরা ক্যালকুলেশন করে নিন। ঠিক আছে, এবার দেখ এই অঙ্কটা, এটা একদম সিম্পল অঙ্ক। এইটাকে তো দেখ, অঙ্কটাকে পর, আগে তো বলা ঠিক না। বলছে এই ডিস্টেন্স অফ 600 কিলোমিটার ইজ টু বি কভার্ড ইন 2 পার্টস। ফার্স্ট ফেজ 120 কিলোমিটার ট্রাভেলড বাই ট্রেন অ্যান্ড রেস্ট বাই কার অ্যান্ড টেক টোটাল 8 ঘন্টা। তাহলে একটা কন্ডিশন দিল যে 120 কিলোমিটার আমি ধরলাম ট্রেনের গতিবেগ টি, আর বাকি 480 কিলোমিটার কারের গতিবেগ কত, সি। তাহলে তার টাইম লাগলো 8 ঘন্টা। এটা 120 কিলোমিটার, টি বেগে যেতে সময় লাগে 120/টি, আর 480 কিলোমিটার সি কিলোমিটার পার আওয়ার মানে কারে গেলে তার সময় লাগে 480/সি সমান 8। এবার এই একটা ইকুয়েশন থেকে তোমার অ্যান্সার বেরোবে না। বলছে বাট ইফ 200 কিলোমিটার ইজ কভার্ড বাই ট্রেন, তার মানে 200/টি প্লাস 400/সি, এইটা সমান বলছে ইট উড টেক্স 20 মিনিট মোর, মানে 8 ঘন্টার থেকে 20 মিনিট মোর। 20 মিনিট মানে কত, 1/3 ঘন্টা। তাহলে 8 প্লাস 1/3 মানে 3 × 24, 25/3। বোঝা গেল? সবাই বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার ব্যাপার হচ্ছে যখন দুটো ভেরিয়েবল থাকে, এখানে ট্রেনের গতিবেগ আমরা টি ধরেছি, এক্স ওয়াই ধরতে পারিস, কোনো অসুবিধা নাই, আর কারের হচ্ছে সি ধরেছি। তো দুখানা ভেরিয়েবলের জন্য দুখানা ইকুয়েশন মাস্ট। তো দুখানা ইকুয়েশন পেয়ে গেছি, দুখানা ইকুয়েশনকে আমি এবার সলভ করব। সলভ করাটা আমি আর সম্পূর্ণটা করছি না। দেখ এখানে 120 আছে, এখানে 200 আছে। 120 200 এলসিএম কত, 600। তাহলে উপরেরটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি, নিচেরটাকে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে উপরের ইকুয়েশনটা হয়ে যাবে 600/টি প্লাস 5 × 480 মানে 2400/সি ইকুয়াল টু 40। নিচেরটাকে 3 দিয়ে গুণ করলাম, 600/টি প্লাস 1200/সি সমান 25। একটা ইকুয়েশন থেকে আরেকটা ইকুয়েশনকে মাইনাস করে দিলাম, তাহলে সাইনগুলো মাইনাস হয়ে গেল। তাহলে হলো 2400/সি, এটা হবে 2400/সি মাইনাস 1200/সি সমান 40 মাইনাস 25 মানে 15। তাহলে এটা সমান হলো 1200/সি সমান 15। তাহলে সি সমান হচ্ছে 80। সি এর ভ্যালু হয়ে গেল 80। তাহলে সি এর ভ্যালু 80 তুই যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দে, তাহলে তুই টি এর ভ্যালু পেয়ে যাবি 60।
বোঝা গেল? ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? সবাই বল একবার। হ্যাঁ দাদা ঠিক আছে। এবার দেখ, যখন এই ধরনের ইকুয়েশন আসবে না, আর একটা জিনিস ট্রাই করতে পারিস, অপশন টেস্ট। দেখ, এইদিকে ইন্টিজার ভ্যালু আছে, মানে এইটা মোটামুটি ধরে নিতে পারিস যে টি দিয়ে 120কে কাটা যাবে, সি দিয়ে 480কে কাটা যাবে। যেহেতু ডান দিকে ইন্টিজার আছে, তো মোটামুটি এরকম একটা হতে পারে, যে হবেই তার কোনো গ্যারান্টি নেই, হতে পারে। আমি একবার দেখি না চেষ্টা করে। আচ্ছা, টি এর ভ্যালু ধর ম্যাক্সিমাম নিলি, কাটা যায় কত দিয়ে? 120 দিয়ে। টি এর ভ্যালু 120 বসালে এই জায়গাটা কত দেবে? 1। তাহলে এখান থেকে 7 হতে হবে। এবার 480কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 7 পাওয়া যেতে পারে? যায় না। তার মানে আমার এই অপশান হবে না। আচ্ছা, তাহলে 120-র পরে কত হতে পারে টি এর ভ্যালু, যাতে 120কে কাটা যায়? টি এর ভ্যালু 60 হতে পারে। তাহলে এই জায়গাটা কত দেবে? 2। আর এই জায়গা থেকে আমাকে কত বের করতে হবে? 6 বের করতে হবে। তাহলে সি এর ভ্যালু দেখ, আর যদি 80 হয় তাহলে 6 হয়ে যাচ্ছে। তার মানে টি সমান 60 হ্যাঁ, আর বুঝতে সি পেরেছি। সমান 80 যদি বসাই, আমার এই কন্ডিশন স্যাটিসফাই করছে। সঙ্গে সঙ্গে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেখতে হবে এটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি করে যায় তো খুব ভালো। আর অপশান টেস্ট কোনো সময় এইরকম ভগ্নাংশর ইকুয়েশন নিয়ে করতে যাবি না, কারণ করতে গেলে তুই ফেসে যাবি। তুই ভগ্নাংশ আনতে প্রচুর সময় লাগবে। দেখছি সেখানে ইন্টিজার আছে, তাই আমি ওখানে অপশান টেস্ট করতে গেলাম, নাহলে আমি যেতামও না। বোঝা গেল? হুম হুম। এখানে সব শর্টকাট করা আছে, আমি আর করলাম না শর্টকাট। 65 অঙ্কটা শর্টকাটটা দেখ। কি করে যাবো বলে দাও? 64 শর্টকাটটা কি করে যাবো বলো? শর্টকাট আমি বুঝতে পারিনি, আমি নিজেই বুঝিনি ওটা। কর না, এ সহজ জিনিস, শর্টকাটের দরকার নেই। তারপরে অঙ্কটা দেখ, বলছে এ ম্যান টেক্স 6 ঘন্টা 30 মিনিট ইন ওয়াকিং টু এ সার্টেন ডিস্টেন্স, মানে একটা মানুষ একটা দূরত্ব হেঁটে গেল, অ্যান্ড রাইডিং ব্যাক অন হর্স, এবং সে ফেরত আসলো কিসে? রাইড করে, ঘোড়ার পিঠে চেপে। তাহলে এই ওয়াকিং প্লাস রাইডিং, এতে সে সময় নিল 6 ঘন্টা 30 মিনিট। তারপরে বলছে বাট ইফ হি রাইড বোথ সাইড, মানে দুই দিকেই যদি সে রাইড করে যেত, তাহলে স্যার টাইম লাগতো, শি উড হ্যাভ সেভড 2 ঘন্টা 10 মিনিট। মানে 6 ঘন্টা 30 মিনিটের থেকে সে 2 ঘন্টা 10 মিনিট কম নিত। তাহলে এই জায়গাটায় টাইম নিত 4 ঘন্টা 20 মিনিট। তাহলে 2r সমান 4 ঘন্টা 20, তাহলে r সমান 2 ঘন্টা 10। কী চেয়েছে? হাউ মাচ টাইম হি উড টেক অন ওয়াকিং বোথ সাইড, মানে সে যদি দুই দিকে হেঁটে হেঁটে যায়, মানে ডব্লিউ প্লাস ডব্লিউ সমান কত হবে। তাহলে এই আর এর ভ্যালুটা যদি এখানে বসিয়ে দিই, তাহলে ডব্লিউ হবে 6 ঘন্টা 30 মিনিট মাইনাস 2 ঘন্টা 10 মিনিট, মানে হচ্ছে 4 ঘন্টা 20 মিনিট। বোঝা গেল? তাহলে দুই দিকে সে যদি হেঁটে যেত, তাহলে কি ওয়াকিং প্লাস ওয়াকিং মানে 2w সমান অ্যান্সার হতো 8 ঘন্টা 40 মিনিট। বল, বুঝেছিস সবাই? এটা একদম বেসিক অঙ্ক। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার 66 অঙ্কটা দেখ। এইটা একটা ভালো ধরনের অঙ্ক, একটু ভালোভাবে দেখবি। হ্যাঁ, এবার ধর আমি আচ্ছা, অঙ্কটা একবার তোরা সবাই পড়ে নে, সবাই একবার অঙ্কটাকে পড়, তারপর আমি বলছি, ভালো করে পড়। শেষ লাইনটা কি বলেছে বুঝতে পারলাম না। হ্যাঁ বল। সবাই পড়েছিস?
করেছি। দেখ এখানে দুটো স্পিডের কথা বলছে, একটা বলছে উইদাউট স্টপেজ অ্যান্ড উইথ স্টপেজ। এবার ধর আমি আমার বাড়ি থেকে কলকাতা যাচ্ছি 200 কিলোমিটার দূর, আমি একদম কোথাও থামলাম না, 4 ঘন্টায় পৌঁছে গেলাম, তাহলে আমার অ্যাভারেজ স্পিড হলো কত? 200/4 সমান 50 কিলোমিটার/আওয়ার। বোঝা গেল? হুম। এটাকে উইদাউট স্টপেজ, মানে আমি কোথাও থামিনি। এবার আমি আমার বাড়ি থেকে যেতে যেতে ধর কৃষ্ণনগর, কল্যাণী, রানাঘাট, 3 জায়গায় আমি ধর 3 জায়গা মিলিয়ে আমি তোর ধর আর একটা জায়গা আমি ব্যারাকপুর, 4 জায়গায় 1 ঘন্টা করে থামলাম, তাহলে আমার টোটাল টাইম কত হয়ে গেল? 8 ঘন্টা। তখন আমার অ্যাভারেজ স্পিড কি হয়ে গেল? 200/8 মানে 25 কিলোমিটার/আওয়ার। কে বুঝতে পারিসনি বল? বল। না ঠিক আছে। তার মানে যখন আমি স্টপেজ এটা নিচ্ছি ক্লিয়ার। বা থামছি, আমার গাড়ি হয়তো একই স্পিডে চলছে, কিন্তু যেহেতু আমি থামছি, সময় নষ্ট করছি, তাই আমার টোটাল টাইম এই জার্নিতে বেড়ে যাচ্ছে। যখনই টোটাল টাইম বাড়ছে তখনই আমার অ্যাভারেজ স্পিড কমে যাচ্ছে। বোঝা গেল? ঠিক আছে। বুঝতে পারলি? হ্যাঁ দাদা বুঝেছি। এবার ধর তাহলে এই জায়গাটায় আমার উইদাউট স্টপেজ, এটা হচ্ছে উইদাউট, আর এটা হচ্ছে উইথ স্টপেজ। তাহলে উইদাউট স্টপেজে আমার গতিবেগ 50 কিলোমিটার/আওয়ার, আর উইথ স্টপেজে হচ্ছে 25 কিলোমিটার/আওয়ার। আমি ধরে নিলাম আমার টোটাল ডিস্টেন্সটা 200 ধরতে পারিস, বা এদের দুজনের এলসিএমও ধরতে পারিস। আমি ধরে নিলাম 50 কিলোমিটার আমার টোটাল ডিস্টেন্স। তাহলে উইদাউট স্টপেজে যেতে সময় লাগবে 1 ঘন্টা, আর উইথ স্টপেজে যেতে সময় লাগবে 2 ঘন্টা। বোঝা গেল? বুঝতে পারলি? হ্যাঁ দাদা। তার মানে আমি কতটা বেশি সময় নিলাম? 1 ঘন্টা বেশি সময় নিলাম না? তাই তো? হুম। 1 ঘন্টা সময় বেশি নিলাম কার সাপেক্ষে? এই 2 ঘন্টার সাপেক্ষে। তার মানে আমি যদি 2 ঘন্টা চলি তাহলে 1 ঘন্টা বেশি নেব। বুঝতে পারলি এবার? দেখ এইখানে যদি এইভাবে যেতাম, উইদাউট স্টপেজে 1 ঘন্টা নিতাম, উইথ স্টপেজে গেলে 2 ঘন্টা নিব, তাহলে আমি টাইম বেশি কখন নিই? উইথ স্টপেজে গেলেই নিত, তাহলে তার সাপেক্ষে বের করতে হবে। তাহলে উইথ স্টপেজে ঠিক 2 ঘন্টা যখন স্পেন্ড করব, তখন উইদাউট স্টপেজের তুলনায় 1 ঘন্টা বেশি নেব। এ কথাটাকে বুঝতে পারলি না? আরে বলো। উইথ স্টপেজে আমি 2 ঘন্টা নিচ্ছি, এই দূরত্বটাই উইদাউট স্টপেজে আমি 1 ঘন্টা নিতাম। তাহলে উইদাউট স্টপেজে এই 2 ঘন্টা যে আমি স্পেন্ড করলাম, এই 2 ঘন্টা স্পেন্ডের ভেতরে 1 ঘন্টা আমি এক্সট্রা টাইম নিয়েছি। উইদাউট স্টপেজের তুলনায় 1 ঘন্টা এক্সট্রা নিয়েছি। কার সাপেক্ষে 1 ঘন্টা এক্সট্রা নিলাম? এই যে টাইমটা উইদাউট, এই উইথ স্টপেজের সাপেক্ষে। কারণ এর সাপেক্ষে কীভাবে হতে পারে? এখানে তো কোনোটাই দাঁড়ায়নি, মানে এখানে তো কোনো টাইম আমার এক্সট্রা অপচয় করেনি। এখানে যেহেতু অপচয় করেছে, তাই 2 ঘন্টা চলার পিছনে, উইথ স্টপেজে 2 ঘন্টা চলার পিছনে 1 ঘন্টা করে টাইম ও নষ্ট করেছে বা বসে থেকেছে। বোঝা গেল? বুঝতে পেরেছিস? হুম। এবার ধর আমি বললাম একজনের উইদাউট স্টপেজের স্পিড 6 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে উইদাউট। আর উইথ স্টপেজে হচ্ছে 7 কিলোমিটার/আওয়ার। না সরি, ভুল বললাম,
উইদাউট হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার, আর উইথ স্টপেজে হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, কারণ উইথ স্টপেজের স্পিড সবসময় কম হয়। আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্স 42। তাহলে উইদাউট স্টপেজে এর টাইম লাগে 6 ঘন্টা, আর উইথ স্টপেজে টাইম লাগে 7 ঘন্টা। বোঝা গেল? কে বুঝতে পারিস নি বল? না না ঠিক আছে। তাহলে এই উইথ স্টপেজে কত ঘন্টা বেশি নিল? 1 ঘন্টা নিল। কার সাপেক্ষে? এই 7-এর সাপেক্ষে। বোঝা গেল? হ্যাঁ তাহলেও প্রত্যেক এই যে এতে কতটুকু সময় বেশি নিচ্ছে? 1-এর 7 ঘন্টা। একে মিনিটে করলে একে 60 দিয়ে গুণ করবি। এবার এই অঙ্কটা যেটা দেওয়া আছে দেখ, বলছে অ্যাট অ্যাভারেজ স্পিড অফ এত, এটা কি উইদাউট স্টপেজ, তাহলে উইদাউট স্টপেজে হচ্ছে 42, আর উইথ স্টপেজে হচ্ছে 28। আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্স দুজনের এলসিএম। এই দুজনের এলসিএম কত? 14, 3, 2, 14 ইন্টু 6, 3 14 42, 14 দুগুণে 3 14 2, তারপরে 84 টোটাল ডিস্টেন্স। তার মানে এখানে টাইম লাগে 2, এখানে টাইম লাগে 3। তাহলে আমার কত বেশি টাইম লাগলো? 1 ঘন্টা লাগলো। কার সাপেক্ষে? যেটা বেশি মানে যেটা উইথ স্টপেজে আছে তার সাপেক্ষে বের করতে হবে, কারণ এই সময় তো আমার এক্সট্রা টাইমটা লাগছে। তাহলে 1/3 ইন্টু 60, মানে 1/3 ঘন্টা, বা 1/3 ইন্টু 60 মিনিট, মানে 20 মিনিট। প্রত্যেক ঘন্টা প্রতি 20 মিনিট করে টাইমে বেশি নিচ্ছে। বোঝা গেল? ঠিক আছে। এই জিনিসটা ফর্মুলা দিয়ে করতে পারিস। ফাস্টার স্পিড মাইনাস স্লোয়ার স্পিড বাই ফাস্টার স্পিড ইন্টু 60। কে বললে আরেকবার বলো? আমি বললাম। কোথা থেকে বুঝতে পারিসনি বল? ওই 2 আর 3 ওই জায়গাটা বল একবার। তাহলে আগের অঙ্কটা বুঝতে পারিসনি? না আগের অঙ্কটা বুঝতে পেরেছি, এটা বলো। দেখ, এটা হচ্ছে উইদাউট স্টপেজের স্পিড 42, উইথ স্টপেজে দেওয়া আছে 28। আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্স 84। তাহলে এটা হচ্ছে উইদাউট, হ্যাঁ উইদাউট, আর এটা হচ্ছে উইথ। তাহলে উইদাউটে 42 কিলোমিটার পার আওয়ার গতিবেগ হলে সময় লাগে 2 ঘন্টা, আর উইথ স্টপেজে লাগে 3 ঘন্টা। তাহলে উইদাউট স্টপেজের তুলনায় উইথ স্টপেজে কতটুকু টাইম বেশি নিচ্ছে? 1 ঘন্টা বেশি নিচ্ছে। এবার এটাকে যদি কারোর সাপেক্ষে বের করতে হয়, পার আওয়ারে বের করতে হয়, তাহলে টোটাল এই 1 ঘন্টা যে বেশি নিচ্ছে, টোটাল কত ঘন্টা রেসপেক্টে, টোটাল কত ঘন্টা চলে এ 1 ঘন্টা বেশি নিল। দেখ, বেশিটা কখন নিচ্ছে? যখন সে উইথ স্টপেজে চলছে। তার মানে 3 ঘন্টা চললে এই গাড়িটা গিয়ে 1 ঘন্টা বেশি নিচ্ছে। তার মানে 3 ঘন্টার সাপেক্ষে 1 ঘন্টা বেশি নিচ্ছে। তাহলে অ্যান্সার হবে 1/3 ঘন্টা, বা 1/3 ইন্টু 60, মানে 20 মিনিট। বোঝা গেল? হ্যাঁ দাদা। এবার এটাকে তোরা এই ফর্মুলা দিয়েও করতে পারিস। তো ফর্মুলা আমার মনে হয় না ফর্মুলা মনে রাখার দরকার আছে, এইভাবে করে দিস যেটা তোদের সুবিধা। এটা পর 67 অঙ্কটা আমি যেভাবে করালাম করতো। পারছিস? করছিস সবাই? 40 মিনিট। এই 40 না, 10 10 হচ্ছে। কিভাবে করলি? আমি যেভাবে করলাম করলি, না এই ফর্মুলা দিয়ে করলি?
তুমি যেভাবে করলে 270 বের করে 5006 করে 54 45 এলসিএম করে এলসিএম করে তো মানে তোর ওইটা করলে তুই একবার বুঝে নিলে তোর আর অসুবিধা হবে না, ফর্মুলা মনে রাখতে হবে না। তো এই অঙ্কগুলো আসলে এইভাবে আসে, ফর্মুলা মনে হ্যাঁ, রাখতে হ্যাঁ, কোনো হ্যাঁ। অসুবিধা নেই। ওগুলো মনে থাকবে না। ঠিক আছে, এবার দেখ 68 অঙ্কটা দেখ। এই যে জিনিসটা আমরা করলাম এইটার উপর বেস করে এবার 68 অঙ্কটা করব। দেখ বলছে এই সবার হয়েছে তো? এটা বল, কারো কি অসুবিধা আছে? হয়ে গেছে দাদা, ঠিক আছে। আচ্ছা, এবার 68টা দেখ। বলছে এ ট্রেন কভার্স এ ডিস্টেন্স অফ 36 কিলোমিটার উইথ স্পিড অফ 12 কিলোমিটার পার আওয়ার। মানে 36 কিলোমিটার ডিস্টেন্স সে যাবে, স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। বলছে ইফ ই স্টপস 12 মিনিট আফটার এভরি 1 কিলোমিটার, মানে প্রত্যেক কিলোমিটার পর পর সে 12 মিনিট করে থামবে। ফাইন্ড দ্য টোটাল টাইম কভার্ড ইন ডিস্টেন্স বাই দ্য ট্রেন, মানে টোটাল কত ঘন্টা লেগেছিল তোকে বের করতে হবে। এবার দেখ যেখানে থামছে সেখানে 12 মিনিট দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ, যেখানে থামবে সেখানে 12 মিনিট দাঁড়াবে। এবার আমি সিম্পল জিনিস, 36 কিলোমিটার এই 12 কিলোমিটার পার আওয়ার স্পিডে যেতে সময় লাগে 3 ঘন্টা, মিটে গেল, 3 ঘন্টা বেরিয়ে গেল। এবার আমি থামছে কতবার বের করি। একটা জিনিস ভাব, যদি 4 কিলোমিটার হতো, 1 2 3, এবার বল এখানে কতবার থামতো বলতো? এখান থেকে গাড়ি শুরু করলো, এই 1 কিলোমিটার হলো, এখানে একটা স্টপেজ দিল, আবার একটা 1 কিলোমিটার হলো, স্টপেজ দিল, তিনবার। এখানে একটা স্টপেজ দিল, এখানে কি আর স্টপেজ দিল? ওটা তো শেষ হয়ে গেল। না, কমপ্লিট হয়ে যাবে। তার মানে যতটা ইন্টারভাল হবে তার থেকে ঠিক একটা স্টপেজ মানে একবার কম থামবে। তুই হিসাব করে দেখ, কম। কারণ শেষের বারটাও থামবে না, শেষের বারটাই পৌঁছে যাবে। ঠিক আছে, হুম। তাহলে 36 কিলোমিটারে 35 বার থামবে, তাহলে কতটা টাইম লাগবে? 35 ইন্টু 12 মিনিট, মানে 12/60, কিন্তু 12 মানে 7 ঘন্টা। হুম। মানে ডিস্টেন্সটা যেতে টোটাল টাইম লাগবে 7 ঘন্টা প্লাস 3 ঘন্টা, মানে 10 ঘন্টা। বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ। বুঝেছিস? ও দাদা বুঝেছি। মৌমিতার তো ফ্যান হয়ে গেছে, আমাদের অফলাইন ব্যাচে সব বলছে যে অনলাইন একজন আছে বাকরিতে কথা বলে। কি বলছে? তো অনলাইন একজন আছে বাকরিতে কথা বলে, বাকরি ভাষায়। আচ্ছা চল পরের অঙ্কটা কর। an express train traveled a 100 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের অফলাইনে পড়ে ওই রিম্পা বলে মেয়েটা, ওরও বাড়ি তোদের ওই দিকেই, বাঁকুড়াতেই বাড়ি। ওরা যদি ওখানে থাকে না এখন আর, তো ওর বাড়ি এমনি অরিজিনাল বাড়ি বাঁকুড়াতেই। প্রপার বাঁকুড়া দাদা, প্রপার বাঁকুড়া অনেক বড়। প্রপার বাঁকুড়া না, ওই তোর সিজিএল 17-তে র্যাঙ্ক করেছিল জয়দেব পাল বলে, তোরা দেখে থাকবি হয়তো, ওই যে এসএসসি স্ট্রাইভার্স বলে যে গ্রুপটা আছে না, ওই বানিয়েছিল। তো ওরই বোন, ওই জয়দেবদারও বাড়ি বাঁকুড়াতেই, ওর জ্যাঠার মেয়ে। ওই নিয়ে একদিন কথা হচ্ছিল ওর সাথে। যাই হোক, চল এবার অঙ্ক কর। An express train traveled 100 kilometer stopping 3 minutes after every 75 kilometer. আচ্ছা সরি, an express train traveled at speed 100 kilometer per hour, তার মানে আমার স্পিড হয়ে গেল 100 কিলোমিটার পার আওয়ার। থামছে কত? 3 মিনিট। মানে দেখ অঙ্কতে যে যে ডেটাগুলো, আমি সেই ডেটাগুলো আগে লিখে নিচ্ছি, যে 75 কিলোমিটার পর পর 3 মিনিট থামবে, হয়ে গেল। অ্যান্ড এ লোকাল ট্রেন ট্রাভেল 50 কিলোমিটার পার আওয়ার, এটা গেল এক্সপ্রেস ট্রেন। এবার একটা লোকাল ট্রেন 50 কিলোমিটার পার আওয়ার যাচ্ছে, 1 মিনিট করে থামছে 25 কিলোমিটার পর পর, 25 কিলোমিটার পর পর 1 মিনিট করে থামবে। ঠিক আছে, if both train starts together then how many kilometer did the local train travel, মানে কত কিলোমিটার লোকাল ট্রেনটা ট্রাভেল করবে ইন দ্য টাইম
টুক দ্য এক্সপ্রেস ট্রেন টু ট্রাভেল 600 কিলোমিটার, মানে 600 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনের যে টাইম লাগবে সেই টাইমে লোকাল ট্রেনটা কতটুকু ডিস্টেন্স কভার করবে। বোঝা গেল? এই অঙ্কটা এই টাইপের সব থেকে টাফ অঙ্ক, টাফেস্ট অঙ্ক, তো এর থেকে টাফ হবে না, ঠিক আছে? মানে এই অঙ্ক তোদের আসবে না, কিন্তু এই অঙ্কটাই কি এই কনসেপ্টটা সম্পূর্ণটা একসাথে দেওয়া আছে, তো ভালো করে করলে এই অঙ্কটা যদি বুঝে যাস তাহলে খুব ভালো হবে। দেখ, তার মানে আমাকে দুখানা কন্ডিশন দিচ্ছে যে এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন। এক্সপ্রেস ট্রেনের স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, এখানে কন্ডিশন হচ্ছে 75 কিলোমিটার যাবে 3 মিনিট থামবে। লোকাল ট্রেনের স্পিড হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, 25 কিলোমিটার যাবে 1 মিনিট থামবে। বল, বোঝা গেল তো? এবার বলছে যে যে টাইমে এক্সপ্রেস ট্রেনটা, এক মিনিট, যে টাইমে এক্সপ্রেস ট্রেনটা 600 কিলোমিটার যাচ্ছে, 75 কিলোমিটার যদি যায় এক তাহলে মিনিট 75 থাম। 3 বার করে দাঁড়ালো, তাহলে 3 মিনিট করে যদি দাঁড়ায়, বল বল, কোথাও না দাঁড়াতে বুঝতে কত পারলে বল। আচ্ছা, এবার দেখ, তো 7 দিন একটু 7 কাটা 7 অঙ্কটাই বলছে যে যে টাইমে 600 কিলোমিটার পাস মানে যাবে এক্সপ্রেস ট্রেনটা, সেই টাইমে লোকাল ট্রেনটা কতটুকু দূরত্ব যাবে। তাহলে আমাকে প্রথম বের করতে হবে যে 600 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনটা টাইম কত লাগে, তাই তো? তাহলে এই 600 কিলোমিটার যেতে এই 75 কিলোমিটার গতিবেগে সময় লাগবে কত, 8 ঘন্টা। 8 ঘন্টায় তো হবে। হ্যাঁ দাদা 100 কিলোমিটার করে তো করে হবে তো। সরি, এর স্পিড তো 100 কিলোমিটার পার আওয়ার, তাহলে এর সময় লাগবে 6 ঘন্টা, ঠিক আছে? এবার এইটা তো গেল শুধু ডিস্টেন্সটা কভার করতে। এবার ও যে থামছিল, কীভাবে থামছিল? 75 কিলোমিটার পর পর 3 মিনিট করে। তাহলে 600-তে 75 দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত হয়? 75 দিয়ে ভাগ করলে 8 হয়। তার মানে কি 8 বার থামবে? 7 বার থামবে। হ্যাঁ, 7 বার থামবে। তাহলে 7 7 বার বারে থামবে। কত মিনিট করে? 3 মিনিট করে, মানে 21 মিনিট হবে। তার মানে এই টোটাল 21 মিনিট দাঁড়াবে। এর টাইম লাগবে 6 ঘন্টা 21 মিনিট। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ এই 6 ঘন্টা 21 মিনিটে লোকাল ট্রেনটা কতটুকু যায় আমাকে বের করতে হবে। এবার দেখ, আমি 6 ঘন্টায় যদি এই 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাই তাহলে কতটুকু যাবে? 6 × 50 মানে 300 কিলোমিটার হয়ে গেল। এই 21 মিনিট আমি হাতে কি বললে রেখেছি। গড়াবো বলো, আরে বলো এখানটা। দেখ, আমার এই এক্সপ্রেস ট্রেনের টাইম তো লাগলো 6 ঘন্টা 21 মিনিট। এই টাইমে লোকাল ট্রেনটা কতটুকু যাবে বের করতে বলেছে। তো আমি বের করলাম যে 6 ঘন্টায় লোকাল ট্রেনটা কতটুকু যাবে, 6 × 50 মানে 300 কিলোমিটার যাবে। আমি 21 মিনিটটা হাতে রেখেছি কারণ এই 300 কিলোমিটার যেতে তো ট্রেনটা থামবে। 300 কিলোমিটারে ট্রেনটা কতবার থামবে বলতো? বুঝতে পারছিস না? 14 বার না, 300/25 কত হয়? 12 হয়। 12 12 12 বার, 11 বার দাঁড়াবে। না, 11 বার না। 11 বার 11 বার দাঁড়াবে। দেখ, 12 আমি বারই বলছি, দাঁড়াবে। আমার কথাটা দেখ ভালোভাবে বোঝ। 300 কিলোমিটার তো গেল, ধর এখান থেকে 300 কিলোমিটার গেল। এই 300 কিলোমিটার কত ঘন্টায় গেছিল? 6 ঘন্টায়। আর এই 6 ঘন্টায় 300 কিলোমিটার যেতে আমি ধরে নিলাম যে 12 বারই দাঁড়ালো, তার মানে 12 মিনিট নষ্ট হলো। তার মানে আমার টোটাল টাইম গেল 6 ঘন্টা 12 মিনিট। এখনও আমার হাতে 9 মিনিট আছে, তাহলে এই 9 মিনিটে তো আরও একটু গেছিলো ট্রেনটা। বুঝতে পারলি?
হ্যাঁ বুঝতে পারলাম, বাট 11 বার দাঁড়াবে, তুমি 12 বারটা ধরছো কেন? তর্কের খাতিরে কি? না না না, দেখ, যদি লাস্টে গিয়ে থেমে যেত 11 বারই ধরতাম, আমাকে টোটাল টাইম যেতে হবে 6 ঘন্টা 21 মিনিট। 6 ঘন্টার জন্য আমি দেখলাম যে 300 কিলোমিটার গেল, আর 300 কিলোমিটার যেতে এ 12 বার, 12 বার তুই সেটা বলছিস 11 বার দাঁড়াবে, যে লাস্টে দাঁড়াবে না, এই একবার একদম ডাইরেক্ট থেমে যাবে লাস্টের বারটায়। কিন্তু লাস্টে কি এ থেমে যাচ্ছে? ধর 11 মিনিট গেল, 11 মিনিট যাওয়ার পরে আমার কাছে আরও কত মিনিট পড়ে থাকবে? 10 মিনিট পড়ে থাকবে না? হ্যাঁ 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 তাহলে এই 10 মিনিট তো হ্যাঁ। ট্রেনটা যাবে। যাবে। তার মানে আমি যে লাস্টে 1 মিনিট বাদ দিলাম, এই 1 মিনিট বাদ দেওয়া যাবে না। না 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 না। তার মানে আমার 12 মিনিটই দাঁড়াচ্ছে। তার মানে কতটুকু গেল? 6 ঘন্টা 12 মিনিট গেল। 6 ঘন্টা 12 মিনিট যাওয়ার পরেও 9 মিনিট আমার কাছে হাতে থাকছে। তাহলে এই 9 মিনিটে কতটুকু যায়? এর স্পিড ছিল 50 ইন্টু 9, মানে 9/60, তাই না? তবে 15/2 মানে 7.5। তার মানে এই 9 মিনিটে আরও 7.5 কিলোমিটার যাবে। তাহলে অ্যান্সার হবে 307.5। বল, বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এটা Clear একদম। খুব টাফ অঙ্ক। খুব টাফ অঙ্ক মানে কি, মানে এটাকে আরেকবার জাস্ট একটু রিক্যাপ করে দাও, জাস্ট একটু রিক্যাপ করে দাও অঙ্কটা, দেখ আমি জাস্ট বলছি, আরেকবার সিম্পলের উপর দিয়ে। বলছে যে অঙ্কটায় দুটো ট্রেন আছে, একটা এক্সপ্রেস ট্রেন, একটা লোকাল ট্রেন। এক্সপ্রেস ট্রেনের স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার, আর এ 75 কিলোমিটার গিয়ে 3 মিনিট থামে। লোকাল ট্রেন হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, এ 25 কিলোমিটার গিয়ে 1 মিনিট থামে। এবার বলছে 600 কিলোমিটার যেতে এক্সপ্রেস ট্রেনটা যতটুকু টাইম নেয়, সেই টাইমে লোকাল ট্রেনটা কতটুকু যায়। আচ্ছা, 600 কিলোমিটার যেতে এই এক্সপ্রেস ট্রেনের টাইম লাগবে কত? 600/100 মানে 6 ঘন্টা। এবং এই যে 600 কিলোমিটারে 75 কিলোমিটার পর পর যদি থামে, ডাইরেক্ট ভাগ করলে 8 হয়, তাহলে কতবার থামবে? 7 বার থামবে। 7 বারে 3 মিনিট করে 21 মিনিট থামে। তার মানে টোটাল টাইম লাগবে 6 ঘন্টা 21 মিনিট। এবার আমাকে বের করতে হবে 6 ঘন্টা 21 মিনিটে লোকাল ট্রেনটা কতটুকু দূরত্ব যায়। তো আমি দেখলাম 6 ঘন্টায় 6 ইন্টু 50 মানে 300 কিলোমিটার যায়। এবং এই 300 কিলোমিটারে 300 কিলোমিটারকে 25 দিয়ে ভাগ করলে 12 হয়, মানে তোদের হিসাবে 11 বার থামবে। এবার কথা হচ্ছে 11 বার হতো যদি ট্রেনটা লাস্টে এসে দাঁড়িয়ে যেত, কিন্তু ট্রেনটা তো দাঁড়াচ্ছে না। ধর 11 মিনিট গেল, তাহলে কত? এখানকার 6 ঘন্টা আর এখানকার 11 মিনিট, মানে 6 ঘন্টা 11 মিনিট গেল। আমার কাছে টাইম আছে 6 ঘন্টা 21 মিনিট, তাহলে লাস্টের 10 মিনিট তো আবার ওকে চালাতে হবে। তাহলে আমার হিসাব ভুল হচ্ছে, যে 11 বার হবে না, কারণ এইটাকে আমি বাদ দিলে হবে না, কারণ এরপরে ট্রেনটা চলমান অবস্থায় আছে, তার মানে এটাকেও ধরতে হবে। তার মানে 12 বার যদি বাদ দিই, তাহলে আমার কাছে 9 মিনিট পরে থাকবে। এই 9 মিনিটে দেখছি আমি 7.5 কিলোমিটার যাচ্ছে। তার মানে টোটাল ডিস্টেন্স হচ্ছে এখানকার 300 কিলোমিটার আর এখানকার 7.5 কিলোমিটার। বল, বোঝা গেল? হ্যাঁ একদম। দেখ তারপরে, দ্য স্পিড অফ এ স্টিম ইঞ্জিন ইজ, দেখ টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে ম্যাক্সিমাম সহজ অঙ্কই আসে, সহজ থেকে মডারেট। আমরা যা করে নিয়েছি এর বাইরে অঙ্ক আসবে না। তবে এখানে কিছু কিছু অঙ্ক করে দেওয়া আছে, যেগুলো একটু যদি করে নিস, যদি কোনো ডিফিকাল্ট অঙ্ক আসে এর ভিতর থেকে আসবে। যেমন এটাই বলছে, দ্য স্পিড অফ বোর্ড ওয়েস্ট বেঙ্গল এক্সাম গুলোতে দিয়ে দেবে দাদা, বল। ওয়েস্ট বেঙ্গলের এক্সাম গুলোতে এইসব ম্যাথ দিয়ে দেয় মাঝে সাঝে। ঠিক আছে, করে আমরা যখন করছি আমরা করে নেব, হ্যাঁ। তো এইসব দেখে ভয় পাস না। তোরা যদি দেখ অঙ্ককে মানে মনে রাখবো এইরকমভাবে করিস না, অঙ্কটাকে ভাব। দেখ একটা অঙ্ক করতেও তোকে আগে থেকে কিছু ভেবে আসতে হচ্ছে, তোকে জাস্ট এখানে একটা ক্যালকুলেশন বলে দেওয়া আছে, ক্যালকুলেশনটা ভেবে ভেবে ঠিকভাবে করতে হচ্ছে। তো তোর কাছে জিনিসটা যত ক্লিয়ার হবে, ছবিটা যত পরিষ্কার হবে, অঙ্কটা তত সহজ হবে। তো আমি তোদের ওইটাই চেষ্টা করছি যে অঙ্ক নিয়ে একটা ক্লিয়ার পিকচার তোদের সামনে তুলে ধরার। যেমন বলছে, দ্য স্পিড অফ এ স্টিম ইঞ্জিন ইজ 24 কিলোমিটার পার আওয়ার উইদাউট এনি ওয়াগন, মানে কোনো রকম ওয়াগন যদি না থাকে তাহলে এর স্পিড হচ্ছে 24 কিলোমিটার পার আওয়ার। অঙ্কটাকে পড়ে নিই। দ্য ডিক্রিজ ইন স্পিড, মানে স্পিডের ডিক্রিজ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ ইটস ওয়াগন,
মানে স্পিডের যে ডিক্রিজ হবে সেটা এর ওয়াগনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে আমি যদি কোনো ওয়াগন ছাড়া স্পিড হয় 24, তো আমি যখনই ধর 4টে ওয়াগন লাগাবো তখন এর স্পিড √4 মানে এই 2 এই অনুপাতে কমতে থাকবে। মানে যতগুলো ওয়াগন লাগাবো সেই সংখ্যার সাথে স্কোয়ার রুট সমানুপাতে এর স্পিড কমতে থাকবে। বোঝা গেল? ঠিক আছে? হ্যাঁ দাদা ঠিক আছে। এবার বলছে ইফ 4 ওয়াগনস আর অ্যাটাচড উইথ ইঞ্জিন দ্য স্পিড বিকাম 20। মানে যদি 4খানা ওয়াগন করি আমরা লাগাই তাহলে এর স্পিড হয়ে যায় 20। আচ্ছা, যখন এরকম এগুলোকে বলে ভেদের অঙ্ক যদি থাকে আমরা কি করে একটা কনস্ট্যান্ট নিয়ে চলে আসি। এই কনস্ট্যান্টে একটা কন্ডিশন আমরা ফেলি, দিয়ে সেখান থেকে কে এর ভ্যালুটা বের করি। ঠিক আছে, যেমন এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে 4খানা ওয়াগন যদি লাগাই তাহলে স্পিড হয়ে যাবে 20। তাহলে আগে ছিল 24, এখন হয়ে গেল 20, তার মানে কমলো কত? 4 সমান কে ইন্টু কখানা ওয়াগন লাগিয়েছিলাম? 4খানা, তার মানে কে এর ভ্যালু হয়ে গেল 2। তাহলে এই ইকুয়েশনটা এখন হয়ে গেল ডি সমান 2 ইন্টু √W। এবার দেখবি যখন অ্যান্সার চাইবে এই দুটো ভেরিয়েবলের ভিতর একটা ভেরিয়েবল আমাকে দিয়ে দেবে আর একটা বের করতে হবে। বুঝতে পারছিস আমি কি বলছি? হ্যাঁ। এটা ভেদের অঙ্ক তো, যখন ভ্যারিজিয়াস থাকে একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, দিয়ে একটা কন্ডিশন দিয়ে দেয়, যেমন এখানে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, এই কন্ডিশনটা দিয়ে আমরা কে এর ভ্যালু বের করি। এই যে ধ্রুবকটা আমরা ধরলাম এই ধ্রুবকটার ভ্যালু বের করি, দিয়ে ধ্রুবকটার ভ্যালু পুট করে দিয়ে ইকুয়েশনে। তার মানে আমার নতুন ইকুয়েশন হয়ে গেল ডি ইকুয়াল টু 2 √W। এখন আর এই ভ্যারিজিয়াস চিহ্নটা থাকলো না, প্রপোর্শনালটা থাকলো না। এবার বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়াগনস হুইচ ক্যান বি অ্যাটাচড উইথ দ্য ইঞ্জিন সো দ্যাট ইঞ্জিন ক্যান ক্যারি। বলছে কতগুলো ওয়াগন আমরা বের মানে করতে পারি। দেখ, অঙ্কটা অন্যভাবেও দিতে পারতো যে স্পিড কমে 12 হয়ে গেল, তাহলে কতগুলো ওয়াগন অ্যাড করতে হবে। তাহলে 24 থেকে 12 হলো, তাহলে ডিক্রিজ কত হলো? 12 হলো, সমান 2 ইন্টু √W। তার মানে W সমান হবে 36। তার মানে আমি 36খানা যদি ওয়াগন করি, অ্যাড করি, তাহলে এর স্পিড কত হয়ে যাবে? 24 থেকে 12 হয়ে যাবে। বোঝা গেল? এটা এক ধরনের অঙ্ক দিতে পারে। বুঝতে পারলে এটা? আচ্ছা। 3। এবার অঙ্কটাই বলছে যে কতগুলো ওয়াগন আমি লাগাতে পারবো সো দ্যাট দ্য ইঞ্জিন ক্যান ক্যারি, মানে ইঞ্জিনটা জাস্ট চলবে। আচ্ছা বল যে স্পিড 24 আছে, আমি 0 করে দিলাম স্পিড, তাহলে ডিক্রিজ কত হবে? 24ই হবে, মানে একদম থামিয়ে দিলাম। ইকুয়াল টু 2 √W, এটা সমান W ইকুয়াল টু 144। মানে 144খানা ওয়াগন যদি লাগিয়ে দিই তাহলে ট্রেনটা থেমে যাবে। বোঝা গেল? তাহলে এর থেকে যদি একটা কম লাগাই তাহলে ট্রেনটা একটুখানা চলতে থাকবে। তার মানে মিনিমাম 143খানা যদি লাগাই, ম্যাক্সিমাম যদি আমরা 143খানা লাগাই তাহলে ট্রেনটা জাস্ট চলতে থাকবে, থামবে না। তার থেকে একটা বেশি লাগালে ট্রেন থেমে যাবে। বোঝা গেল অঙ্ক? বল, আর কার কোথাও অসুবিধা আছে? না। আরেকবার বলো, হ্যাঁ আরেকবার বলো। এ ভাই তুই কোথায় বুঝতে পারিসনি বল? ওই D ইকুয়াল টু 2 √W, ওই জায়গায় বলো। আচ্ছা দেখ, আমাদের ভেদের অঙ্কে একটা কন্ডিশন দেওয়া থাকে, যেখানে একটা ধ্রুবক আমরা ধরে নিই, যে একটা কন্ডিশন দেওয়া থাকে। দেখ এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে 4খানা ওয়াগন লাগালে স্পিডটা 20 কিলোমিটার/আওয়ার হবে। তাহলে 24 থেকে 20 কিলোমিটার/আওয়ার হলো, মানে ডিক্রিজ কত হলো? 4 হলো। তাহলে ডিক্রিজের জায়গায় 4 লাগালাম, ইকুয়াল টু ধ্রুবক সমান কে, আর ওয়াগন বলছে 4খানা লাগিয়েছিলাম তাই এটা হয়েছিল, তো সমান √4।
এই ইন্টু রুট ওভার 4। তো এখান থেকে কে এর ভ্যালু বেরোলো, এর কে এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনটায় বসিয়ে দিই, তাহলে আমার নতুন ইকুয়েশন হলো এইটা। এই ইকুয়েশনে এবার একটা দিয়ে দেবে আর একটা জানতে চাইবে। ধর তোকে পরীক্ষায় বললো যে তুমি যদি স্পিড 24 কিলোমিটার পার আওয়ার থেকে 12 কিলোমিটার পার আওয়ার করতে চাও, তাহলে কতগুলো ওয়াগন লাগাতে হবে। তাহলে 24 থেকে যদি 12 করতে হয়, তাহলে ডিক্রিজ কত হবে 12 সমান 2 ইন্টু রুট ওভার ডব্লিউ। তাহলে ডব্লিউ সমান 36, মানে 36খানা ওয়াগন লাগালে এর স্পিড হয়ে যাবে 12 কিলোমিটার পার আওয়ার। এবার এই অঙ্কে বলছে যে কতগুলো ওয়াগন লাগালে ইঞ্জিনটা জাস্ট ক্যারি করবে, মানে জাস্ট চলবে। আমি ভাবলাম যে 24 কিলোমিটার পার আওয়ার ছিল, তো ইঞ্জিনটাকে থামিয়ে দিলাম, একদম থামিয়ে দেবো, এতগুলো ওয়াগন লাগাবো যে থেমে যাবে। তাহলে 24 থেকে যদি থামাতে হয় মানে 0 করতে হবে, তাহলে কত কমাতে হবে, 24 কমাতে হবে। তাহলে ডিক্রিজের জায়গায় লিখলাম 24 সমান 2 ইন্টু রুট ওভার ডব্লিউ। তো ডব্লিউ এর ভ্যালু বেরোলো 144, মানে 144খানা ওয়াগন যদি আমি লাগাই তাহলে ট্রেনটা একদম থেমে যাবে। তাহলে 144খানায় যদি একদম থেমে যায়, 143খানা লাগানো থাকলে জাস্ট ট্রেনটা চলতে থাকবে। তার মানে 143খানা লাগানো থাকলে ট্রেনটা জাস্ট চলতে থাকবে। বুঝতে পারলি? ঠিক আছে দাদা, হ্যাঁ, আচ্ছা তোরা তো পেরেছি। যখন অসুবিধা হবে না, তুই অঙ্কের মাঝে আমাকে বলবি, হ্যাঁ, কারণ লাস্টে এসে সেই ফ্লোটা থাকে না। তো যখন যেখানে অসুবিধা হবে বলবি, আমি সেখানেই থেমে বুঝিয়ে দেবো। হ্যাঁ, না, কথার আচ্ছা, মাঝখানে কথা বলবো তার জন্য বলি না। ও কোনো অসুবিধা নেই, তুই দেখ লাস্টে বললে কি হয়, মানে জিনিসটা, মানে আমার মনে হয় তুই মাঝে বললে আমি তোকে আরও ভালোভাবে বলতে পারবো, কারণ আমি যত কথা বলে আছি সেইগুলো তো আবার রিপিট করা সম্ভব না। তো তার থেকে তুই যখন প্রবলেম হচ্ছে তখনই বল, তাহলে দেখবি জিনিসটা ক্লিয়ার হতে হতে চলতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু তোরা সময় দে, আমি খেয়ে এসে বাকিটা করাচ্ছি আবার। হ্যাঁ, কতক্ষণ তাহলে আমরাও কেন বল? তোরা খেয়ে নে না, 11টার সময় শুরু করছি ঠিক আবার। আছে, গ্রুপে মেসেজ করবে আবার। ওকে ঠিক দাদা। আছে ঠিক আছে ঠিক আছে তাহলে